হ্যালো সকলকে, আশা করি সকলে ভালোই আছো। আমাদের আজকের ভিডিও টপিক অর্থাৎ সমুদ্রের নিচের জীবন, এই বিষয়টা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বহু যুগ ধরে রহস্য লুকিয়েছিল। তোমরা ছোটবেলার থেকেই অনেকে পড়ে আসছো যে এই পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এবার যদি গবেষণা অনুযায়ী বলি তাহলে পৃথিবীর যে এই উপরিতল বা সারফেসের 70%ই হলো জলরাশি, আর যে বাকি অংশটা অর্থাৎ 30% সেটা হলো স্থলভাগ, যেখানে আমরা বাস করি। এখন এই যে 70% জল, তার মধ্যে আবার 97 থেকে 98% হলো সমুদ্রের বা সাগরের লবণাক্ত জল। সুতরাং বুঝতেই পারছো এই পৃথিবীর একটা বৃহৎ অঞ্চল জুড়ে সমুদ্র বা সাগর অবস্থান করছে এবং আমরা তার খুব কমই জানি। বিজ্ঞানীরা বলেন যে এখনও মাত্র 5 to 10%ই জানা গেছে বা অবজার্ভ করা গেছে। বাকি যে 90%-এরও বেশি সমুদ্রের নিচের জীবনযাত্রা বা পরিবেশ, সেই সম্পর্কে কিন্তু আমরা এখনও কিছুই জানি না। সুতরাং এই সমুদ্র বা সাগরের খুব অল্প পরিমাণই আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি বা আবিষ্কার করতে পেরেছি, অনেকটাই এখনও বাকি রয়ে গেছে। এখন যা কিছুই আমরা জানি না কেন, তার মধ্যে একটা ছোট্ট অংশ তোমাদের বইতে তুলে ধরা হয়েছে, যার মধ্যে সমুদ্রের নিচের জীবনযাত্রা বা পরিবেশ কেমন, সেখানে কী কী ধরনের জীব পাওয়া যায়, সেই সমস্ত বলা আছে। দেখো, এই বিস্তীর্ণ সমুদ্রে সব জায়গায় কিন্তু জলের গভীরতা সমান হয় না, তাই না? সমুদ্রের একদম তীরবর্তী অঞ্চল বা যেটাকে আমরা তট বলি, যেখানে আমরা ঘুরতে গেলে বালির বাড়ি বানাই, যদি সেই অঞ্চলের কথা বলি, তো দেখবে জোয়ারের সময় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত জল আসে, আবার ভাটার সময় একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই জল পিছিয়ে যায় বা নেমে যায়। তাহলে এই জোয়ার এবং ভাটার মধ্যে পার্থক্যের যে অঞ্চলটা, যে অঞ্চলের মধ্যে জল বাড়ে এবং কমে, এই অঞ্চলটায় একটা বিশেষ ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তার থেকে যদি আরেকটু এগিয়ে যাওয়া যায় তাহলে তোমরা দেখবে এই স্থলভাগের যে অংশটা সমুদ্রের নিচে ডুবে আছে, যাকে মহীসোপান বলে, সেই অঞ্চলটায় কিন্তু আর এক ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। পর যত এগিয়ে যাওয়া যাবে ততই দেখতে পাবে যে সমুদ্রের বা সাগরের গভীরতা অনেকটাই বেড়ে গেছে। এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সাগর বা সমুদ্র আছে। সব জায়গায় কিন্তু জলের গভীরতা একই রকম হবে না, কোথাও বেশি, আবার কোনো স্থানে জলের গভীরতা কম। যেমন প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম জায়গা হলো মারিয়ানা খাত, এবং এই মারিয়ানা খাত হলো পৃথিবীর সবথেকে গভীরতম বা নিম্নতম অঞ্চল। ঠিক যেমন তোমরা পড়েছ যে পৃথিবীর উচ্চতম পর্বত হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, ঠিক তেমনভাবেই পৃথিবীর সবথেকে গভীরতম খাত বা গর্ত হলো প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত মারিয়ানা খাত। এর গভীরতা প্রায় 11,000 মিটার। সুতরাং বুঝতেই পারছো যে এই মারিয়ানা খাতে কিন্তু মাউন্ট এভারেস্টও ডুবে যাবে, এতটাই গভীর। আচ্ছা, এখন সমুদ্রের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন উচ্চতায় কিন্তু জীববৈচিত্র্য আলাদা আলাদা। যত উপরের দিকে দেখবে ততই জীবের সংখ্যা বেশি, কিন্তু যতই সাগরের গভীরে যাবে ততই দেখতে পাবে জীবের সংখ্যা বা বিভিন্ন প্রজাতির সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। কেন? এটা বোঝার জন্য সমুদ্রের নিচের পরিবেশ সম্পর্কে আমাদের একটু ধারণা পেতে হবে। দেখো, সমুদ্রের উপরিতলে সূর্যের আলো সব থেকে বেশি পড়ে, তারপর সেই আলো প্রতিসরণের মাধ্যমে জলের মধ্যে দিয়ে যেতে থাকে। কিন্তু জলের যত গভীরে যেতে থাকবে, যেমন ধরো 5,000 মিটার, 7,000 মিটার বা 10,000 মিটার, যত ভিতরে যেতে থাকবে একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্তই কিন্তু সূর্যের আলো যেতে পারবে, তারপর কিন্তু আলো আর যেতে পারে না। সুতরাং সমুদ্রের একদম গভীরে অর্থাৎ 6,000, 7,000 বা 10,000 মিটার গভীরে কিন্তু আলো একদমই পৌঁছতে পারে না, অর্থাৎ সেই জায়গাটা অন্ধকার। এরপর আছে জলের প্রেশার বা চাপ।
দেখবে তোমাদের মধ্যে যারা কোনো পুকুর বা সুইমিং পুলে সাঁতার কেটেছে তারা যখন জলে ডুব দেয় এবং জলের যত গভীরে যায় তত তোমাদের ওপর প্রেশার বা জলের চাপ কিন্তু বাড়তে থাকে। কারণ তোমাদের ওপরে জলের উচ্চতা বা হাইট যতটা বৃদ্ধি পাবে জল কিন্তু তোমাদের ওপরে ততটাই বেশি চাপ দেবে। সুতরাং জলের ভিতর তোমার গভীরতা যত বৃদ্ধি পাবে ততই তোমার ওপর জলের চাপ কিন্তু বাড়বে। একই রকমভাবে আমরা দেখতে পাবো যে সমুদ্রের মধ্যে 5,000, 6,000 বা 10,000 মিটার গভীরতায় জলের চাপ কিন্তু প্রচণ্ড বেশি থাকে এবং সেই চাপে সব ধরনের জীব কিন্তু বাঁচতে পারে না। কিছু বিশেষ অভিযোজিত জীবরাই আছে যারা ওই বিপুল চাপের মধ্যে বেঁচে থাকতে পারে। সুতরাং যে দুই ধরনের পরিবেশের কথা বলা হলো, একটা আলোর ব্যাপার আর একটা চাপের ব্যাপার, এই দুটো কিন্তু খুবই ভাইটাল। তার সাথে সাথে সমুদ্রের গভীরে জলের তাপমাত্রাও কমতে থাকে, অর্থাৎ সমুদ্রের ভিতরে যত গভীরে যাওয়া যায় ততই যেহেতু আলোও কম প্রবেশ করে তাই সেখানে তাপমাত্রাও কমে। এই কারণগুলির জন্যই সমুদ্রের মধ্যে বিভিন্ন গভীরতায় বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রজাতির জীব দেখতে পাওয়া যায় এবং সমুদ্রের যে অঞ্চলটাকে আমরা বললাম সমুদ্রের তীরের কাছাকাছি অর্থাৎ মহীসোপান, সেই অঞ্চলে সবথেকে বেশি সংখ্যক প্রজাতির এবং সমুদ্রের গভীরে সবথেকে কম সংখ্যক প্রজাতি পাওয়া যায়। এবার আমরা সমুদ্রের নিচের বিভিন্ন জীব সম্পর্কে এক এক করে জেনে নেব। এখন আমরা জানব প্ল্যাঙ্কটন সম্পর্কে। প্ল্যাঙ্কটন মানে হলো জলের উপরিতলে ভেসে বেড়ানো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীব। এই জল শুধু সমুদ্রের নয়, নদী, পুকুর, ডোবা যে কোনো জলের উপরিতলে এই প্ল্যাঙ্কটনের নামক ক্ষুদ্র ক্ষুদ্র জীবেরা ভেসে বেড়ায়। এখন সেই প্ল্যাঙ্কটনগুলি যদি উদ্ভিদ হয় তাহলে তাকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যদি সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভেসে বেড়ানো প্ল্যাঙ্কটনগুলি প্রাণী হয় তাহলে তাদেরকে আমরা বলি জুপ্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন সম্পর্কে দুটো কথা খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো প্ল্যাঙ্কটনরা হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ আণুবীক্ষণিক, বেশিরভাগই এককোষী এবং এরা সাধারণত জলের ওপরতলে ভেসে বেড়ায়। ফাইটোপ্ল্যাঙ্কটন যেহেতু উদ্ভিদ তাই নিজেরাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার এবং অক্সিজেন তৈরি করতে পারে। এখন এই পৃথিবীর বিপুল জলরাশিতে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা প্রচুর বেশি। সেই জন্যই এই পৃথিবীতে যে বিপুল অক্সিজেনের প্রয়োজন হয় তার একটা বড় অংশই এই ফাইটোপ্ল্যাঙ্কটনরাই তৈরি করে। এই পৃথিবীর জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে সেই ফাইটোপ্ল্যাঙ্কটনই হোক আর জুপ্ল্যাঙ্কটনই হোক, এরা কিন্তু সামুদ্রিক বা বিভিন্ন ধরনের জলজ প্রাণী এবং মাছেদের জন্য একটা গুরুত্বপূর্ণ খাদ্য। তাই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতেও এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হবে সমুদ্রের উপরিতলে ভেসে বেড়ানো এককোষী বা বহুকোষী শৈবাল অর্থাৎ শ্যাওলা যাদেরকে আমরা বলি তারা, এছাড়াও ডায়াটম, ডিনোফ্লাজেলেট, এরাও ফাইটোপ্ল্যাঙ্কটন। অন্যদিকে জুপ্ল্যাঙ্কটনগুলি হলো সমুদ্র বা নদীর উপরিতলের জলে ভেসে বেড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা পোকামাকড়। এরপর দেখো তোমাদের বইয়ে সমুদ্রের নিচের বিভিন্ন ধরনের প্রাণীর সম্পর্কে গল্পের আকারে ছোট ছোট করে তথ্য দেওয়া আছে, সেগুলো একটু আলোচনা করে নিই। আজকের ভিডিওতে এই প্রাণীগুলোর নিজেদের বৈশিষ্ট্য আলাদা আলাদা করে তোমাদেরকে দেখানো হবে। তোমরা চাইলে সেগুলোকে স্ক্রিনশট করে বা ভিডিও পজ করে লিখে নিতে পারো। তো প্রথম যে প্রাণীটা সম্পর্কে আলোচনা হবে সেটি হলো সাগর কুসুম বা সি অ্যানিমন। এটি এক রকমের অমেরুদণ্ডী প্রাণী। এটি দেখতে অ্যানিমন গাছের ফুলের মতো, তাই এর নাম সি অ্যানিমন। মনে রাখবে এটি কোনো উদ্ভিদ নয়, এটি একটি প্রাণী। এর দেহটা কিন্তু ফাঁপা হয় এবং এই যে দেখতে পাচ্ছ পাপড়ির মতো দেখতে অংশগুলো, এগুলো আসলে কতগুলো কোর্সিকা বা শুঁড়। এই কোর্সিকাগুলোতে অসংখ্য দংশক কোষ থাকে। এগুলি ছোট মাছ বা অন্য কোনো ছোট প্রাণীকে শিকার করতে কাজে লাগে। এরপর দেখো এরকমই একটি প্রাণী হলো সাগর কলম বা সি পেন।
এটাকে দেখতে অনেকটা পালকের তৈরি পুরনো দিনের কলমের মতো, তাই এই রকম নাম হয়েছে। এছাড়া এদেরও সারা শরীরে অসংখ্য ছোট ছোট শাখা প্রশাখা থাকে এবং এরা কি হয় না মাটিতে একটা জায়গায় শক্ত হয়ে আটকে থাকে। এদেরও খাদ্য হলো কিছু ছোট ছোট মাছ এবং পোকামাকড়। এর পরের প্রাণীটি হলো তোমাদের অতি পরিচিত অক্টোপাস। অক্টোপাস 8টি বাহু বিশিষ্ট সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, যারা শামুক ঝিনুকের মতোই মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, কিন্তু এদের দেহের বাইরে খোলক থাকে না। এখনও পর্যন্ত 150টিরও বেশি প্রজাতির অক্টোপাস পাওয়া যায়। অক্টোপাস সমুদ্রের মধ্যে বিভিন্ন অঞ্চলে বসবাস করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোরাল রিফ বা কোরাল শৈলশিরা। এছাড়াও অগভীর সমুদ্রেও অক্টোপাসের দেখা মেলে। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য এরা তাদের মুখে কালি ছুঁড়ে মারে। এছাড়া এরা ছদ্মবেশ ধারণ করতে পারে। নিজেদের আত্মরক্ষার জন্য এরা নিজেদের রঙও পরিবর্তন করতে পারে এবং এরা দ্রুত পালানোর এবং লুকিয়ে পড়ার ক্ষমতাও রাখে। এদের লম্বা শুঁড়ের মতো বাহুগুলিতে অনেকগুলো শোষক যন্ত্র থাকে, যা এদের শিকার ধরতে এবং জায়গা পাল্টাতে সাহায্য করে। এরা প্রধানত মাংসাশী প্রাণী এবং খাদ্যের মধ্যে চিংড়ি ও কাঁকড়া এদের প্রিয় খাদ্য। সাধারণত বেশিরভাগ অক্টোপাস খুব ছোট ছোটই হয়, তবে এশিয়ার প্যাসিফিক অঞ্চলে এক বিশাল প্রজাতির অক্টোপাস পাওয়া যায়, যা জায়ান্ট অক্টোপাস নামে পরিচিত। এরা লম্বায় প্রায় 30 ফিট এবং ওজন প্রায় 275 কেজি পর্যন্ত হয়ে থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, অক্টোপাসের মস্তিষ্ক এবং চোখ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত বলে মনে করেন বিজ্ঞানীরা। আর একটা ঘটনা দেখো, সব অক্টোপাসেই কিন্তু অল্প বিস্তর বিষ থাকে, যা এদের চিংড়ি, কাঁকড়া বা ছোট মাছ এদের ওপর কার্যকরী হয়। কিন্তু ব্লু রিংড নামক এক ধরনের অক্টোপাস আছে, যাদের বিষ কিন্তু মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। একটা স্ত্রী অক্টোপাস প্রায় 1.5 লক্ষের মতো ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা না বেরোনো পর্যন্ত মা অক্টোপাস অন্যান্য শিকারী প্রাণীদের হাত থেকে তাদেরকে পাহারা দেয় এবং বাচ্চা হওয়ার পর মা অক্টোপাস কিন্তু ধীরে ধীরে নেতিয়ে পড়ে এবং মারা যায়। এর পরবর্তী প্রাণীটি হলো স্কুইড। এটাও অক্টোপাসের মতোই মোলাস্কা পর্বভুক্ত একটি সামুদ্রিক প্রাণী, যার 10টি বাহু থাকে এবং প্রতিটি বাহুতে একাধিক শোষণ যন্ত্র থাকে, যার সাহায্যে এরা শিকার করে। অক্টোপাসের মতো এরাও আক্রান্ত হলে বাদামি রঙের কালি বা তরল ছিটিয়ে আত্মরক্ষা করে। স্কুইডদের মধ্যেও এক ধরনের স্কুইড আছে যাদের জায়েন্ট স্কুইড বা দৈত্যাকার স্কুইড বলে, কারণ এরা আকারে খুবই বড় হয়। সাধারণত আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় এই সমস্ত স্কুইডগুলো, যারা 50 থেকে 60 ফুট লম্বা হয় এবং এদের বাহুর দৈর্ঘ্যই প্রায় 30 ফুট লম্বা হয়। পরবর্তী প্রাণীটি দেখো, তারা মাছ বা স্টারফিশ। এরাও একটি সামুদ্রিক প্রাণী, যারা দেখতে অনেকটা তারা বা স্টারের মতো। সাধারণত এরা 5টি বাহু বিশিষ্ট হয়, তবে কিছু কিছু প্রজাতির 5টিরও বেশি বাহু দেখতে পাওয়া যায়। এদের দেহের উপরিতল সাধারণত কণ্টকময় বা কাঁটা কাটা হয়, আবার মসৃণও হতে পারে। তারা মাছের নলাকৃতির পা আছে, যাকে নালীপদ বা টিউব ফিট বলে। এটাই এদের গমনাঙ্গ। এর সাহায্যে এরা এক স্থান থেকে অন্য স্থানে যায়। এছাড়া এর সাহায্যে এরা শিকারও ধরতে পারে। এরা প্রধানত শামুক, স্পঞ্জ, শৈবাল, ঝিনুক জাতীয় প্রাণী এবং ছোট ছোট সামুদ্রিক মাছেদের খেয়ে বেঁচে থাকে। এদের বিভিন্ন রঙের মধ্যে উজ্জ্বল লাল বা কমলা আভাযুক্ত তারামাছই বেশি দেখা যায়। এছাড়া নীল, ধূসর এবং বাদামি তারামাছও দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রাণীটি হলো জেলিফিশ। এরাও এক ধরনের অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী, যাদের প্রায় পৃথিবীর সমস্ত মহাসাগরেই দেখতে পাওয়া যায়। এর নামের সাথে ফিশ থাকলেও এটা কিন্তু কোনো মাছ নয়। এটা ঘণ্টার মতো দেখতে এবং জেলির মতো দেখতে একটি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এর দেহকে 2টি অংশে ভাগ করা যায়। ওপরের দিকে ছাতার মতো দেখতে একটা খুবই স্বচ্ছ অংশ, যেটা জেলাটিন দিয়ে তৈরি, আর তার নিচ থেকে ঝুলে পড়া কতগুলো লম্বা লম্বা সরু সরু অংশ, যেগুলোকে বলে কোর্সিকা বা শুঁড়। এরা যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতেই বংশবিস্তার করে।
এদের মধ্যে একটি বিশেষ প্রজাতি আছে যাকে বক্স জেলিফিশ বলা হয়। এরা অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে, তাই এদের নাম হলো সমুদ্রের ভীমরুল বা মৃত্যুর বাক্স। এদের প্রতিটি কোর্সিকাতে প্রায় 5,000-এর মতো দংশক রোম থাকে এবং প্রতিটি রোমের মধ্যে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকে। যখন এই কোর্সিকাগুলো কোনো প্রাণীর সংস্পর্শে আসে তখন এই দংশক রোমগুলো তাদের দেহে ফুটে যায় এবং সেই বিষ তাদের প্রাণ কেড়ে নেয়। এরপর আছে হাঙর এবং তিমি মাছ। এদের সম্পর্কে আমরা একটু তাড়াতাড়ি জেনে নেব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। প্রথমেই বলি স্পার্ম হোয়েল সম্পর্কে। দাঁতওয়ালা এরা তিমি প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম ফাইসেটার ম্যাক্রোসেফালাস। এরা কিন্তু কোনো মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী। লম্বায় প্রায় 60 ফিটের মতো। এই প্রাণীর মস্তিষ্কর ওজন অন্যান্য প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি, প্রায় 9 কিলোগ্রামের কাছাকাছি। এরা হলো স্পার্ম হোয়েল। এরপর চলে আসি হাঙর বা শার্কের কথায়। হাঙর তরুণাস্থি বিশিষ্ট এক ধরনের সামুদ্রিক মাছ। এদের একটা দাঁত ভেঙে গেলে পিছনের সারির সেই অংশের দাঁত সামনে এগিয়ে এসে আগের জায়গা দখল করে নেয়। অধিকাংশ হাঙর কিন্তু বাচ্চা প্রসব করে। কোনো কোনো জাতের হাঙর আবার ডিমও পাড়ে। হ্যামার হেডেড শার্ক, যাদের মাথাটা অনেকটা হাতুড়ির মতো, দেখতে খুব ভয়ঙ্কর হয় এবং এদের সেই হাতুড়ির মতো মাথার দু প্রান্তে দুটো চোখ থাকে। এরপর চলে আসি নীল তিমি বা ব্লু হোয়েল। এটিও একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। বিশাল বড় হয়, মানুষের চেয়েও বহুগুণ বড়। এর ওজন প্রায় 150 টন এবং দৈর্ঘ্যে 30 মিটারের মতো হতে পারে। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো সমুদ্রে দূষণ ও সমুদ্রের জীবের সমস্যা। এখানে যে প্রধান পয়েন্টগুলো আছে, প্রথমেই আছে রাসায়নিক সার এবং জৈব বর্জ্যযুক্ত ময়লা জল, তেল। তারপর আছে প্লাস্টিক, সমুদ্রের জলে অ্যাসিড বা অম্লতা বেড়ে যাওয়া। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করে নেই খনিজ তেল সম্পর্কে। তোমরা হয়তো জানো বা ভূগোল বইয়েও পড়েছ যে অনেক সমুদ্রের বা সাগরের গভীরে নিচে খনিজ তেলের খনি থাকে এবং সেখান থেকে তেল উত্তোলন করা হয়। ছবিতে দেখতে পাচ্ছ এইভাবে তেল উত্তোলন কেন্দ্র থাকে সমুদ্রের মাঝখানে। এই উত্তোলন কেন্দ্রে অনেক সময় লিক হয়ে যাওয়ার জন্য সেই তেল কিন্তু কি হয় না, তোলার সময় সমুদ্রের জলে মিশে যায়। আবার এক স্থান থেকে যখন তেলকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় জাহাজের মাধ্যমে, তখনও প্রচুর তেল সমুদ্রের জলে কিন্তু মিশে যায়। সমুদ্রের জলে মিশে যাওয়া এই খনিজ তেল কিন্তু অপরিশুদ্ধ, তাই এর মধ্যে অনেক বিষাক্ত কেমিক্যালস এবং ভারী ধাতু মিশে থাকে, যা সমুদ্রের জলের যে জীবজগৎ আছে তাদের ক্ষতি করে। এই খনিজ তেল সমুদ্রের জলের উপরিতলে ছড়িয়ে গেলে সমুদ্রের জলে বাইরে থেকে অক্সিজেন ঢুকতে বাধা পায়। এছাড়াও সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ আছে তারাও মারা যায়। এছাড়া সামুদ্রিক পাখিগুলো, যাদের ডানায় এই খনিজ তেল লেগে গেলে সেই ডানাতেও বিভিন্ন রোগ হয়। নেক্সট পয়েন্ট হলো প্লাস্টিক। দেখো, মাটি দূষণই হোক আর জল দূষণই হোক, প্লাস্টিক কিন্তু দুই ক্ষেত্রেই একটা বড় সমস্যার কারণ। বেশিরভাগ প্লাস্টিকই নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে, অর্থাৎ এরা মাটিতে সহজেই মিশে যেতে বা পচে যেতে পারে না। তাই এটা সামুদ্রিক প্রাণীদের জন্য যথেষ্ট সমস্যার কারণ। বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী প্লাস্টিককে খাদ্য হিসাবে গ্রহণ করতে গেলে এই প্লাস্টিক তাদের শ্বাসনালী বা পৌষ্টিকতন্ত্রে আটকে গিয়ে তারা মারা যায়। আবার বিভিন্ন সামুদ্রিক পাখি বা এই বিভিন্ন পশু পাখির গায়ে আটকে গিয়ে তারা ওই এক জায়গায় পড়ে থেকে খাদ্যের অভাবে ধীরে ধীরে মারা যায়। এর পরবর্তী বিষয়টি হলো অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম হলো যদি সমুদ্রের উপরের তলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা অনেক বেশি হারে বেড়ে যায়, তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর জন্য জলের মধ্যে অক্সিজেনের অভাব দেখা দেবে।
আর অক্সিজেনের অভাব দেখা দিলে জলের মধ্যে থাকা প্রাণীরা মারা যাবে এবং এদের দেহ থেকে নির্গত কিছু বিষাক্ত পদার্থ সমুদ্রের জলকে দূষিত করবে। এখন দেখো ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা কখন বেড়ে যায়, যখন সমুদ্রের জলে কোনো বিশেষ ধরনের রাসায়নিক সার বা জৈব বর্জ্যযুক্ত পদার্থ বেশি পরিমাণে মেশে, তখন সেটা সমুদ্রের জলে ফাইটোপ্ল্যাঙ্কটন বা তার শৈবালের সংখ্যা বৃদ্ধি করে। এই ঘটনাকেই আমরা বলি অ্যালগাল ব্লুম। তাহলে এই হয়ে গেল সমুদ্র দূষণের কিছু প্রধান কারণ। যাই হোক, আমাদের এই ভিডিওটা অনেকটা বড় হলো, তোমরা ধৈর্য ধরে দেখবে এবং ভিডিওর মাঝখানে মাঝখানে তোমরা পজ করে বা স্ক্রিনশট নিয়ে সেটা লিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা পরবর্তী আরেকটি টপিকের ওপরে ভিডিও নিয়ে আলোচনা করব।